জীবন। হাজারো স্টুডেন্ট জানতে চাওয়া যে কত লিটার রক্ত হলে এই রক্ত দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ সড়ক আইন লিখা যাবে। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই উত্তর সিটির গাড়ি চাপায় ঝরল আরেক প্রাণ। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আশ্বস্ত করলেন মেয়র। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত, জমি দখল, চাঁদাবাজির বিস্তর অভিযোগ। পাকিস্তানের চেয়ে সব সূচকে এগিয়ে বাংলাদেশ, ষড়যন্ত্র নস্যাৎ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। প্রথম ডোজ টিকা পেয়েছেন 40% মানুষ। বুস্টার ডোজের বিষয়ে ভাবার পরামর্শ বিশেষজ্ঞদের। চট্টগ্রামে কাল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। টি-20-র হতাশা ভুলতে চায় টাইগাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নিরাপদ সড়কের নিশ্চয়তা ও নটরডেম কলেজ শিক্ষার্থী নাইম হাসান হত্যার সুষ্ঠু বিচার না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় নিহতের প্রতিবাদে রাজধানীর মতিঝিল ও গুলিস্তান এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা। দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে বিচারের আশ্বাস দেন। এদিকে ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তর সিটির ময়লার গাড়ির চাপায় মারা গেছেন একজন গণমাধ্যম কর্মী। রাসেল খানের রিপোর্ট। সড়কে নিরাপত্তার দাবিতে স্লোগানে মুখর রাজধানীর মতিঝিল ও গুলিস্তান এলাকা। নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নাইম হাসান নিহতের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা। সকাল থেকে গুলিস্তান সায়েন্স ল্যাব, ফার্মগেট ও উত্তরা সহ বিভিন্ন স্থানে সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। মতিঝিলের শাপলা চত্বর ঘুরে গুলিস্তান সিনেমা হলের সামনে অবস্থান নেয় তারা। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে 0 পয়েন্টে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবি জানান তারা। যতই ধরা পড়ুক না কেন, এই জন্য আমরা এই স্টেপটা নিয়েছি। আর আমরা চাই এই বিচারটা ভালোভাবে যাতে বাস্তবায়ন করা হোক। কত লিটার রক্ত হলে এই রক্ত দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ সড়ক আইন লিখা যাবে। নিরাপদ সড়ক আইন প্রণয়ন করা সত্ত্বেও কেন এই ঘটনাগুলো ঘটছে? আজকে একজন, কালকে একজন, পরের দিন কেন আমি? গাড়ি চালক রাসেলের শাস্তি সহ নাইমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। 48 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে রোববার থেকে কঠোর আন্দোলনে যাওয়ার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। সরকারি গাড়িতে যদি আজকে মৃত্যুবরণ করে সেই দায় কে নেবে? সেই সরকারকেই নিতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমার ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার না হয়, কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। এরপর তারা অবস্থান নেয় নগর ভবনের সামনে। তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন দক্ষিণের মেয়র। গাড়ি চালকের দায়িত্ব ছিল, সে সেই দায়িত্ব পালন করেনি। সে আরেকজন ভাড়াটিয়া গাড়ি চালকরে দিয়ে সেই গাড়ি চালিয়েছে। সুতরাং সবাইকে এই শাস্তি ভোগ করতে হবে। এই ঘটনায় গাড়ি চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। সিটি কর্পোরেশনের বরাদ্দকৃত গাড়ি চালানোর কথা হারুন গাড়ি না চালিয়ে রাসেলকে দিয়ে পাঠিয়েছে। প্রচলিত আইন, হারুন উপস্থিত না থাকলেও যেহেতু প্রচলিত আইনে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার, আমরা হারুনকে ইতিমধ্যেই গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত আছে। এদিকে এ ঘটনার রেশ না যেতেই পান্থপথে এবার উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় পিষ্ট হয় গণমাধ্যম কর্মী আহসান কবির খান। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নটরডেম শিক্ষার্থী নাইম হাসানের মৃত্যু অনাকাঙ্ক্ষিত। সঠিক তদন্তে দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি গণপরিবহনে হাফ পাস দাবির যৌক্তিক সমাধানে শনিবার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা জটিলতার কথা তুলে ধরেন মালিক ও শ্রমিক নেতারা। আমরা আশা করি এই বিষয়টা
সমাধান হবে। বাস ভাড়া অর্ধেক করতে শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে সমিতির মহাসচিব জানান, বেসরকারি পরিবহন খাতে অর্ধেক ভাড়ার বিধান নেই। বেসরকারি খাতে গাড়িতে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার কোনো প্রভিশন নাই, সেটা বিআরটিসিতে হাফ ভাড়া নেওয়ার প্রভিশন আছে। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য পরিবহনে অর্ধেক ভাড়ার সুবিধার বিষয়টি বিবেচনা করা হবে। ছাত্রদের ব্যাপারে কনসেশনের বিষয়টি আমরা চিন্তা ভাবনা করছি। মালিক শ্রমিক নেতৃবৃন্দ আমাদের বিআরটি এর সাথে বসবেন, সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করবেন এবং এই সমস্যাটি যৌক্তিক একটা সমাধান সবাই প্রত্যাশা করে। সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসানের মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। দুর্ঘটনা নটরডেম কলেজের মেধাবী ছাত্র নাইম হাসান মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই মৃত্যু অত্যন্ত বেদনার। আমি দৃঢ়ভাবে বলতে পারি এ ঘটনা যে বা যারাই দায়ী তারা কঠোর শাস্তির মুখোমুখি হবেন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একজন মানুষ মরে গেলে এর দায় সরকার তো তাকে গলা টিপে মারছে না, তার দায় সরকারের উপর আপনি ফেলে দেবেন, এটা তো ঠিক না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলমকে এবার মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিকেলে সচিবালয় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সংবাদ সম্মেলন করে জানান, গাজীপুরের মেয়রের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল সহ বেশ কিছু অভিযোগ আছে। সবকিছু পর্যালোচনা করে পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। গত বেশ কিছুদিন থেকেই আলোচনার কেন্দ্রে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। বিতর্কিত মন্তব্যের কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এরই মধ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ হারিয়েছেন তিনি। এরই মধ্যে মন্ত্রণালয়ে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে জমা হয় বিস্তর অভিযোগ। এসব বিষয় নিয়ে বিকেলে নিজ দপ্তরে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ মন্ত্রণালয়ে দাখিল হয়েছে। মন্ত্রী বলেন, অবৈধভাবে জায়গা দখল, জনগণের স্বার্থ পরিপন্থী কাজ করা সহ বিভিন্ন অভিযোগ পর্যালোচনা করে সিটি কর্পোরেশন আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অবশ্যই যে চার্জগুলো গঠন করা হবে, যে তদন্ত করে আমরা যেগুলো পাবো সেগুলোর এগেনস্টে অবশ্যই তাকে শোকজ করা হবে। তার আত্মপক্ষ সমর্থন করার সকল নাগরিকের সাংবিধানিকভাবে অধিকার আছে, সে অধিকার আপনার জাহাঙ্গীর আলমও ভোগ করতে পারবেন। আইন অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধি বিশেষ করে কোনো মেয়রের বিরুদ্ধে অভিযোগ আসলে তদন্ত করে নিষ্পত্তির জন্য সাময়িক বরখাস্ত করার বাধ্যবাধকতা রয়েছে বলে জানান মন্ত্রী। মেয়রের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে এবং সে অভিযোগ যদি তদন্তের জন্য অর্থাৎ পরবর্তী নিষ্পত্তির জন্য আমলে নেওয়া হয় তাহলে আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করার নিয়ম আছে। সিটি কর্পোরেশন পরিচালনার জন্য জ্যেষ্ঠতার ভিত্তিতে 3 সদস্যের মেয়র প্যানেল গঠন করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে নতুন মেয়রকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। পত্রপ্রাপ্তির 3 দিনের ভিতরে ক্ষমতা হস্তান্তর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই সময় উন্নয়নের সব সূচকেই পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশেষ আলোচনায় সংসদ সদস্যরা বলেন, যত ষড়যন্ত্রই হোক তা ছিন্ন করে অদম্য গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। যদিও গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিকীকরণের উপর জোর দেন বিরোধী সাংসদরা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালীন একাদশ জাতীয় সংসদে বিশেষ আলোচনায় দ্বিতীয় দিন অংশ নেন সরকার ও বিরোধী সংসদ সদস্যরা। আলো ঝলমল বাংলাদেশ, প্রত্যেক বাড়িতে এখন বিদ্যুতের আলো জ্বলে। সরকারি দলের সাংসদরা বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই আজ সোনার বাংলা এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন তারা। সমৃদ্ধ এবং উচ্চ প্রবৃদ্ধির জন্য যে অবকাঠামো নির্মাণ করেছি, যে ভিত্তি স্থাপন করেছি, ইনশাল্লাহ এই ধারা যদি অব্যাহত থাকে, আমাদের আগামী প্রজন্ম, আমাদের সন্তানেরা তারা যদি সঠিকভাবে দেশ গড়ায় কাজ করে, কোনো শক্তি নাই বাংলাদেশকে আর পিছিয়ে নিতে পারবে। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড যা শুরু হয়েছে এবং এখনো চলমান রয়েছে, যা দেখে এখন বিএনপি, জামাত এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে সর্বদা ষড়যন্ত্র চক্রান্ত করছে।
সব সূচকে পাকিস্তানকে পিছনে ফেলেছে বাংলাদেশ। সরকারের মন্ত্রী এবং সংসদ সদস্যরা বলেন, বিশ্বের বুকে বাংলাদেশের উন্নয়ন এখন বিস্ময়। বঙ্গবন্ধুর বাংলাদেশ রচনার সার্থকতা আজকে সেখানে যে আজকে সমস্ত সূচকে, মানব উন্নয়ন সূচক, অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক, সমস্ত সূচকে আজকে বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলেছে। সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সমস্যা নাই সেটা কেউ বলবে না, অবশ্যই সমস্যা আছে, সেগুলো চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এগিয়ে যাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণতন্ত্রের অভাব বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিএনপির সাংসদরা। যে গণতন্ত্রকে মূল মন্ত্র ধরে একটি স্বাধীন দেশের জন্ম হয়েছিল, সেই দেশে গত এক যুগে চালু হয়েছে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, সীমিত গণতন্ত্র, বেশি উন্নয়ন কম গণতন্ত্র, উন্নয়নের গণতন্ত্র নামক অদ্ভুত সব স্লোগান, ঠিক যেন আইয়ুবের বুনিয়াদি গণতন্ত্র। দুদিনের বিশেষ আলোচনা শেষে এ প্রস্তাব কণ্ঠভোটে পাশ হবে আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের সুপারিশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। পরিষদের 76তম বৈঠকের 40তম প্লেনারি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল এটিকে ঐতিহাসিক অর্জন বলে মন্তব্য করেছেন। জাতিসংঘের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি নেপাল ও লাওসের ক্ষেত্রেও একই সুপারিশ করা হয়েছে। এই তিন দেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে 5 বছর প্রস্তুতির সময় পাবে। সাধারণ প্রস্তুতির জন্য 3 বছর সময় দেওয়া হয়। করোনার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, এই বাড়তি সময় দেওয়া হলো। খালেদা জিয়ার সুস্থতায় দেশের চিকিৎসকদের আর কিছু করার নেই। বিদেশে আধুনিক চিকিৎসায় একমাত্র বিকল্প বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। বিভিন্ন দেশের কূটনৈতিকরাও বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে চাপ দিচ্ছেন, কিন্তু সরকার আমলে নিচ্ছে না। বিএনপির মহাসচিব বলেন, দাবি আদায় এবার রাজপথে নামবে বিএনপি। সুশৃঙ্খল হয় তাহলে আমরা একটু দাঁড়াতে পারি। এখন ডাক্তাররা পর্যন্ত বলছেন যে আমাদের সব বিদ্যা, আমাদের জ্ঞান প্রায় শেষ, আমরা এখানে আর এর বেশি কিছু করতে পারবো না, পরিষ্কার করে বলছেন তারা। তারা বলছেন যে অবিলম্বে তাকে বিদেশে পাঠানো দরকার তার চিকিৎসার জন্য। আন্তর্জাতিকভাবেও তার উপরে চাপ আসছে চিকিৎসা করতে জন্য, কোনোটাই তিনি শুনছেন না। দেশের 27% মানুষ 2 ডোজ করোনার টিকা নিয়েছে, আর প্রথম ডোজ টিকা পেয়েছেন 40% মানুষ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কেউ ভ্যাকসিনের আওতার বাইরে থাকবে না। বিশেষজ্ঞরা বলছেন, চতুর্থ ঢেউ যাতে না আসে সেজন্য আরও বেশি সতর্ক থাকতে হবে। বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে বিবেচনা করারও পরামর্শ তাদের। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা মহামারী মোকাবেলায় শুরু থেকেই বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করে সরকার। 19,000 কোটি টাকায় কেনা হয়েছে 21 কোটি ডোজ টিকা, আর কোভ্যাক্সের আওতায় উপহারের টিকার পরিমাণ 2.5 কোটিরও বেশি। ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পাওয়া 9টি টিকার মধ্যে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না আর সিনোফার্মের টিকায় চলছে টিকাদান কর্মসূচি। এরই মধ্যে 2 ডোজ টিকাই নিয়েছেন 4.25 কোটি, আর প্রথম ডোজ নিয়েছেন 5.5 কোটির বেশি মানুষ। ভ্যাকসিনের আওতার বাইরে কেউ থাকবে না, সকলকেই বাংলাদেশের যারা ভ্যাকসিনের টার্গেট পপুলেশন আছে তাদেরকে দেওয়া হবে। টার্গেট পপুলেশন আমাদের 12-13 কোটি ছিল, আমাদের 40% ভ্যাকসিনেট হয়ে গেছে এখন, আর প্রায় 25%-এর বেশি, 27% ডাবল ডোজও হয়ে গেছে। এবং আগামীতে আমরা আরও ভ্যাকসিন আমরা দিব এবং এটা চলমান প্রক্রিয়া চলতে থাকবে। এরই মধ্যে অবশ্য বিশ্বের বিভিন্ন দেশ বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। দেশেও বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে ভাবা উচিত বলে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। টিকা আপাতত তো 2টা ডোজ তো শেষ হোক, 2টা ডোজ শেষ পেয়ে যাক সবাই, কারণ সব রোগে তো টিকার আওতায় আনাই হয় নাই। হয়তো বুস্টার ডোজ দেওয়া হবে, 2টা ডোজ শেষ করার পরে বুস্টার ডোজের চিন্তা ভাবনা কিন্তু করা উচিত বা করতে দিতে হবে আর কি। এদিকে রাশিয়ায় করোনার চতুর্থ ঢেউ চলছে, ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে সংক্রমণ, তাই শীত মৌসুমে আরো সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবারও ইউরোপিয়ান দেশে বিশেষ করে শীতের প্রকোপ কিন্তু শুরু হয়ে গেছে এবং সেখানে কিন্তু করোনা বাড়ছে। সুতরাং আমাদের তো সামনে শীত, একটা ঝুঁকি তো রয়েই গেছে, বাড়তে তো পারেই। সেই জন্য জনগণকে বলছি, যদিও সংক্রমণের হার কম, মৃত্যুর মিছিল কম, আমরা স্বস্তিদায়ক অবস্থায় আছি, সামনে যেহেতু শীত আছে,
আমরা যেন আবার গাছারা ভাব, ঢিলা ঢালা ভাব বা ড্যাম কেয়ার এসব না করি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এ বছরের নভেম্বরেই সংক্রমণ হার সবচেয়ে কম। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইভ্যালির মাধ্যমে ৩,৮০০ কোটি টাকার লেনদেন হয়েছে, হাইকোর্টে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। কুমিল্লায় কাউন্সিলর সোহেল হত্যার বিচার দাবিতে মানববন্ধন, আরও এক আসামি গ্রেফতার। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্র সম্মেলনে দুর্বল গণতন্ত্রের দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ক্লাইমেট জাস্টিস অ্যান্ড পিচ ইন দ্য কনটেক্সট অব বাংলাদেশ বিষয়ক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। মন্ত্রী বলেন, 2 ধাপে এই সম্মেলন হবে, দ্বিতীয় ধাপে বাংলাদেশকে ডাকা হতে পারে। তবে বাইডেনের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ না পেলেও এই নিয়ে চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তারা যে সবাইকে ডাক দিবে তারা 2 পর্বে করবে বলেছে। প্রথম পর্বে কয়েকটি দেশকে দাওয়াত দিয়েছে, এর মধ্যে অনেকগুলো দেশ যারা গণতান্ত্রিক দিক থেকে খুবই দুর্বল। আর এই নিয়ে খুদ আমেরিকাতেও প্রশ্ন আসছে যে এই ডেমোক্রেসি এই সম্মেলন আমেরিকাতে যখন এই কষ্ট এখানে ওদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জন্য কি প্রয়োজন, গ্লোবাল লিডারশিপ তাদের বলবে যে তোমরা এই করলে তোমাদের ম্যাচুরিটি আরো বাড়বে। এ নিয়ে তাদের খুদ আমেরিকাতেই প্রশ্ন আসছে। মানবতা, সামাজিক, অর্থনৈতিক সুযোগ সহ সব সূচকে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শিল্পকলা একাডেমিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে ও নৌবাহিনীর ব্যবস্থাপনায় স্বাধীনতা যুদ্ধের দুর্লভ ছবিসমূহের প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক আহ্বানে সাড়া দিয়ে 1971 সালে বাংলার মুক্তিকামী মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা যুদ্ধে অংশ নেয়। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত বলে মন্তব্য করেন তিনি। আজকে আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী আজকে শুধুমাত্র বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত তা নয়, আজকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমাদের সশস্ত্র বাহিনী ভূমিকা রাখছে। আমাদের সশস্ত্র বাহিনীর ভূমিকার কারণে পৃথিবীর একটি দেশে সেখানে দ্বিতীয় ভাষা হয়ে দাঁড়িয়েছে বাংলা। ইভ্যালির মাধ্যমে ৩,৮০০ কোটি টাকা লেনদেন করা হয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ ব্যাংক। এই বিপুল পরিমাণ অর্থের অনেকটাই নগদ লেনদেন হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে প্রতিবেদন দাখিল করা হয়। মামলার পরবর্তী আদেশ ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন হাইকোর্ট। প্রতিবেদনে ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন ও লাইসেন্সের আওতায় আনা সহ ৮ দফা সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ইভ্যালি.com-এর মাধ্যমে প্রায় ৩,৮০০ কোটি টাকা এখানে লেনদেন করেছেন এবং এর অধিকাংশ টাকাই তারা অন্যান্য অ্যাকাউন্টে তারা এটা ট্রান্সফার করেছেন এবং বর্তমানে মাত্র ৩ কোটি টাকার মতো তাদের রয়েছে। গ্রাহকদের যে টাকাগুলো আটকে আছে সেই টাকাগুলো ছাড় দেওয়ার ব্যাপারেও গভর্নমেন্ট কী কী সিদ্ধান্ত নিয়েছে সেই আলোচনার মিটিং মিনিটসের মধ্যে চলে এসছে। কুমিল্লায় আলোচিত কাউন্সিলর সোহেল সহ জোড়া খুনের মামলায় আরও একজন গ্রেফতার হয়েছে। এদিকে হত্যার সময় সিসিটিভির একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জড়িতদের বিচার দাবিতে শহরে মানববন্ধন হয়েছে। রাজীব বণিকের ক্যামেরায় কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। হত্যাকাণ্ডের সিসিটিভির ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় প্রচারিত হয়েছে। ঘটনার সময় আতঙ্ক সৃষ্টির জন্য দুজন মুখোশধারী কালো কাপড় পরে কাউন্সিলর অফিসের কাছে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে লোকজন আতঙ্কিত হয়ে দোকানপাট ও বাসাবাড়ির দরজা জানালা বন্ধ করে দেয়। পরে মুখোশধারীরা গুলি করতে করতে এলাকা ত্যাগ করে। এদিকে দুপুরে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহারউদ্দিন বাহার হত্যাকাণ্ডের স্থল পরিদর্শন করেছেন। জনপ্রতিনিধিরা জনগণের উপর আস্থা এবং বিশ্বাস নিয়ে কাজ করে। ঘরে ঢুকে
এইভাবে গুলি করে যারা হত্যা করেছে প্রতিটা মানুষকে আমরা চিহ্নিত করে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন আমাদেরকে। অপরাধীদের শাস্তির দাবিতে সিটি মেয়র মোহাম্মদ মনিরুল হক সাক্কুর নেতৃত্বে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়া হয়। যে সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করতো, যে মাদকের বিরুদ্ধে কাজ করতো, আর কিছু সময় অপেক্ষা করে আমরাও নাগরিক সেবা থেকে বিরত থাকবার মতো কঠোর অবস্থানে যাতে যেতে না হয়, আপনাদের মাধ্যমেও আমরা সেই দাবিটুকু জানাতে চাই। আমরা যা মানুষ জেলা প্রশাসক যাইতেছি, পুলিশ সুপারকে যাইতেছি, আমাদের অভিযোগ আমরা জানাইতেছি, তারা যদি সুষ্ঠুভাবে তদন্ত করে না ধরে, না এরা অ্যাকশনে না যায়, পরবর্তী আমরা বৃহত্তর আন্দোলন আমরা করব। দুপুরে কুমিল্লার চান্দিনা থেকে হত্যা মামলার ৯ নম্বর আসামি মাসুমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে জোড়া খুনের মামলায় 2 জনকে গ্রেফতার করা হলো। সোমবার বিকেলে নগরের পাথরিয়া পাড়ায় কাউন্সিলর সোহেলের ব্যক্তিগত কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় 9 জন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা মারা যান। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। 25 নভেম্বর ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবস। এদিন পাকিস্তানি হানাদাররা হত্যা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মীর আব্দুল কাইয়ুম সহ 17 জনকে। 71-এর 30 ডিসেম্বর পদ্মার পাড়ের বধ্যভূমিতে পাওয়া যায় তাদের মৃতদেহ। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকা রাজশাহী নগরের শ্রীরামপুর। এখানের বোয়ালিয়া ক্লাব 71-এ ছিল পাকিস্তানি বাহিনীর টর্চার সেল। স্বাধীনতাকামী লোকজনকে ধরে নিয়ে নির্যাতনের পর হত্যা করে ফেলে দেয়া হতো পদ্মায়। বিজয়ের প্রাক্কালে রাজশাহীর 17 জন বুদ্ধিজীবী, ব্যবসায়ী ও স্বাধীনতাকামী বীর সন্তানকে হত্যা করে গণকবর দেয়া হয় বাবলাবনে। আমাদের সাথে আরও ছিল, তাদের কি অবস্থা হয়েছে আমি জানি না, কিন্তু আমি একটু সাইজে ছোট থাকার কারণে ভাগ্যক্রমে আমরা কিন্তু এখান থেকে বেঁচে যাই। যাওয়ার টাইমে দেখি যে ওই বোয়ালিয়া ক্লাবের ভিতরে আপনার মার করুণ সুরে কান্না ভেসে আসছে। আত্মসমর্পণের পর পাকিস্তানি সেনাদের দেয়া তথ্যে শ্রীরামপুর পদ্মা পাড়ে মেলে এই গণকবরের সন্ধান। পাওয়া যায় জাতীয় পরিষদ সদস্য নাজমুল হক সরকার, সরকারি কর্মকর্তা আব্দুল হক সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মীর আব্দুল কাইয়ুম, ব্যবসায়ী নৌরুজ দৌলা খান, শামসুল আলম ঝাটো, অ্যাডভোকেট সুরেশ পান্ডে ও বীরেন সরকার সহ 17 জনের মরদেহ। খবরটা পাই যে এটা বোয়ালিয়া ক্লাবের পদ্মার নিচে ওখানে লাশ দাফন করা আছে। তারা এসে যখন প্রথম দিন এখানে লাশটা তুলে নিয়ে যায় 2 বাপ চাচার, তারপরের দিন আমরা আসি এখানে, এসে তখন আমাদের লাশগুলো আমরা পাই। স্বাধীনতার 49 বছর পর 2020 সালে এই বধ্যভূমিতে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ। এইখানে যে কয়েকজনের নাম পাওয়া গেছে তাদের নামটি এখানে লেখা হোক, কারণ আগামী প্রজন্মের কাছে এটা একটা জিজ্ঞাসা হয়ে থাকবে যে এখানে কারা কারা শহীদ হয়েছেন। তবে স্মৃতিস্তম্ভে এখনো নেই শহীদদের নাম ফলক। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আইন থাকলেও সম্পত্তির অধিকার বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষেরা, প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেও মেলে না কাজ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। স্থানান্তরের অংশ হিসেবে ভাসানচরে নতুন করে আরও 379 রোহিঙ্গাকে আনা হয়েছে। বিকেল 3টায় তারা ভাসানচরে এসে পৌঁছে। এর আগে সকালে চট্টগ্রাম থেকে 2টি জাহাজে ভাসানচরের উদ্দেশ্যে রওনা করে তারা। নতুন আসা 379 রোহিঙ্গার মধ্যে 132 জন পুরুষ, 98 জন মহিলা ও 149টি শিশু। এর আগে 6 ধাপে 18,347 রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়েছিল। ভাসানচর থানার ওসি জানান, রোহিঙ্গাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে নেওয়া হয় আশ্রয়ন প্রকল্পের ওভার হাউসে। সেখানে তাদের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে ধারণা দেন নৌবাহিনীর সদস্যরা। পরিবারের সম্পত্তিতে অধিকার দিয়েছে আইন ও রাষ্ট্র, তারপরও বঞ্চিত হচ্ছেন হিজড়ারা। তাদের সামাজিক স্বীকৃতির সংকটও প্রবল। প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কর্মদক্ষতা থাকার পরও তৃতীয় লিঙ্গের মানুষেরা পাচ্ছেন না কাজ। দেশের হিজড়া সম্প্রদায়ের দুঃখগাথার খানিকটা তুলে ধরেছেন সাইদুল ইসলাম।
প্রায় ৮ বছর আগের কথা। ২০১৪ সালের ২৬ জানুয়ারি হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকারের মন্ত্রিসভা। কিন্তু যুগান্তকারী এ স্বীকৃতির তাৎপর্য এখনও বুঝে উঠতে পারেনি সমাজ। বদলায়নি তৃতীয় লিঙ্গের মানুষদের ভাগ্য। শিক্ষাগত যোগ্যতা থাকার পরও প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের তেমন সুযোগ নেই। কর্মক্ষম হওয়া সত্ত্বেও মিলছে না কাজ। সনাতন পদ্ধতি অবলম্বনেই চলে তাদের জীবন। কারিনা ঢাকার একটি অভিজাত এলাকার মেয়ে, বাবা বিপুল সম্পত্তির মালিক। আইনগতভাবেই তাতে রয়েছে কারিনার অধিকার, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমার যেই বাবার সম্পত্তি সেটা আমার ভাইরা চাচ্ছে না আমাকে দিতে, বাট ইনডাইরেক্টলি তারা ব্যাপারটা ইয়ে করতে যাচ্ছে। অবশ্যই চাই এবং এটা আমি আদায় করেই ছাড়বো, যেহেতু এটা আমার অধিকার। তিনি তেজগাঁও কলেজ থেকে বাণিজ্যে এইচএসসি পাশ করেছেন, কিন্তু নানা অফিসে ঘুরেও জুটছে না ছোট একটি কাজ। সম্মানজনক একটা জব পেলে অবশ্যই আমাদের মতো যারা আছে এখানে করতে চায় জব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা না মানুষকে একটা স্বপ্ন দেখায় ঠিকই, কিন্তু সেই স্বপ্ন কখনোই পূরণ করি না। এ গল্প শুধু একজন কারিনার নয়, তৃতীয় লিঙ্গের হাজারো মানুষের জীবনচিত্র প্রায় এমনই। মেকআপে তাদের চেহারা ঝলমলে, হৃদয়ে গভীর ক্ষতম। নিরুপায় হয়েই রাস্তায় নামতে হচ্ছে হিজড়াদের। পরিচয় দিতে চায় না, সম্পত্তি থেকে বঞ্চিত করে, সবকিছু থেকে আর কি বঞ্চিত করে। আমার সেই সম্পদের অধিকার আমার দিবে না, বলে তোমার হবে না, তোমার কোনো সম্পদে ভাগ নাই। তবে কিছু ব্যতিক্রম আছে। ২-৪ ব্যবসার মাধ্যমে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছিলেন, কিন্তু করোনা পথে বসিয়েছে তাদের। সম্পত্তি সহজে কেউ নিতে পারে না। যদি এই ধরনের কেউ বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায়, অবশ্যই আইন আমাদের পাশে আছে। হিজড়াদের অধিকার নিয়ে কাজ করা এই আইনজীবী বলছেন, সমাজ, রাষ্ট্র ও পারিবারিক অধিকার আদায়ে আরও সোচ্চার হতে হবে। আমরা যদি থার্ড জেন্ডার হিসেবে হিজড়াদেরকে রিকগনাইজ করি, তাহলে তাদের উপরে আমাদের অনেক স্পষ্টভাবে তাদের রাইটসগুলো আমাদেরকে নিয়ে একটা আলাদা আইন তৈরি করতে হবে, সঙ্গে পলিসিও থাকতে হবে। তৃতীয় লিঙ্গের অবহেলিত মানুষগুলোর অধিকার নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিনিধিরাও। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে চট্টগ্রাম নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে নগরীর ১৬ শহর ২ নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে সড়কের যানজট সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা যানবাহনে অর্ধেক ভাড়া কার্যকর করার দাবি জানায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ছাত্রদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। হবিগঞ্জে গুরুত্বপূর্ণ অনেক স্থানে রেল ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান। নাজুক অবস্থা স্টেশনগুলোর। শুধু তাই নয়, অব্যাহতভাবে রেলের ক্লিপ চুরি হয়ে যাচ্ছে। অবস্থায় ক্লিপ রক্ষায় বিকল্প উপায় খুঁজছে কর্তৃপক্ষ। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ ইখলাসুর রহমান খোকনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। হবিগঞ্জের মাধবপুরের মুকুন্দপুর থেকে বাহুবলের সাঠিয়াজুড়ি পর্যন্ত ৪২ কিলোমিটার রেলপথ। এই পথে চালু স্টেশন ৫টি, বন্ধ আরও ১০টি। যেগুলো চালু আছে সেগুলোর কয়েকটির ঘরের দরজা জানালা ভেঙে গেছে। অফিস যাত্রীদের বসার স্থান, টয়লেট সহ পুরো স্টেশনের অবস্থা নাজুক। এছাড়া এই পথের ৪০% ক্লিপ চুরি হওয়ায় ১ মাস আগে তা লাগানো হয়, কিন্তু মাস পেরোতে না পেরোতেই আবার ১০% ক্লিপ চুরি গেছে। শুধু শাহাজি বাজার অংশের ১ কিলোমিটারে গত ১ মাসে ক্লিপ চুরি হয়েছে ২৫০টি। এ অবস্থায় অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। এছাড়া বিভিন্ন স্থানে গেটম্যান না থাকায় প্রায়ই হয় দুর্ঘটনা। শাহাজিবাজার বিদ্যুৎ কেন্দ্রে একটা অরক্ষিত রেল ক্রসিং, এটা খুব ঝুঁকিপূর্ণ। পিডিবির নিজস্ব নিরাপত্তা প্রহরী দিয়ে 2 শিফটে এটা পরিচালনা করা হয়। রাতে 10টার পরে রেল ক্রসিং সম্পূর্ণ অরক্ষিত থাকে। অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে গাড়ি কাছাকাছি হরন দিয়ে দেয় না। এই অবস্থাতে আমরা আসলে আতঙ্কে করতেছি, তার মধ্যে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। লাইন সংস্কারের পাশাপাশি বন্ধ ট্রেনগুলো চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে অনেক শিল্প কলকারখানা রয়েছে যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে, আমরা ঠিকভাবে যাতায়াত করতে পারি না। স্টেশনটা আবার একটু জমজমাট হইতো, সরকারের কাছে এই দাবি আমাদের থাকবো। আমাদের এলাকার দাবি আমরা কোনো জায়গায় যাইতে গেলে স্টেশন যাইতে হয়, খুব দুর্ভোগ, খুব কষ্ট করতে হয়।
দুর্ঘটনা রোধে রেল লাইনের ক্লিপ রক্ষায় বিকল্প উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান রেলওয়ে কর্মকর্তা। অলমোস্ট আমরা 200-250 চুরি হয়ে গেছে, আমরা লাগাইছি 1 মাসও হয়নি। সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে এবং তারা আমাদের সহমত হয়েছে যে আমরা এআরসির মাথাটা ওয়েল্ডিং করে দিই। স্টেশনগুলো বন্ধ হয়ে পড়ায় স্থানীয় কৃষকদের ব্যবসা বাণিজ্যে মারাত্মক ক্ষতি হচ্ছে। বন্ধ হয়ে গেছে এক সময়ের জমজমাট অনেক হাটবাজার। রত্না সামান, 21 টেলিভিশন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দরপতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। ডিএসসিতে লেনদেন নেমে এসেছে 1000 কোটি টাকার নিচে। বৃহস্পতিবার ডিএসসিতে লেনদেন হওয়া 362টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 89টির, কমেছে 241টির, আর অপরিবর্তিত ছিল 32টির দর। ডিএসসির প্রধান সূচক DSX 65 পয়েন্ট কমে নেমে আসে 6852 পয়েন্টে। আর দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় মাত্র 849 কোটি 77 লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও লেনদেন হয়েছে 35 কোটি 54 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই উত্তর সিটির গাড়ি চাপায় ঝরল আরেক প্রাণ। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আশ্বস্ত করলেন মেয়র। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত। জমি দখল, চাঁদাবাজির বিস্তর অভিযোগ। পাকিস্তানের চেয়ে সব সূচকে এগিয়ে বাংলাদেশ, ষড়যন্ত্র নস্যাৎ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। প্রথম ডোজ টিকা পেয়েছেন 40% মানুষ। বুস্টার ডোজের বিষয়ে ভাবার পরামর্শ বিশেষজ্ঞদের। চট্টগ্রামে কাল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। টি-20-র হতাশা ভুলতে চায় টাইগাররা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।